আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কথা বলছি সায়েন্স বেসিকের এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপ্লেইন পরীক্ষণ এবং ব্যাখ্যা সম্পর্কে যে 50 নম্বর থাকবে সেটি সম্পর্কে। আমি রুকনুজ্জামান আছি তোমাদের সাথে। তোমরা দেখছো দুর্বার একাডেমিক কেয়ার। তো মোট 9টি এক্সপেরিমেন্ট বিভিন্ন ক্লাসে করানো হয়েছে। কোনো ক্লাসে কয়েকটা মিসিং থাকতে পারে, কোনো ক্লাসে সবও হতে পারে। তো তোমার ক্লাসে যে কয়টা করানো হয়েছে সে কয়টার ভিতরেই তোমাকে প্রশ্ন করা হবে। আমি অলরেডি নোট করে নিয়েছি কোন ক্লাসে কী কী করানো হয়েছে, তোমাদের থেকেই নোট করে নিয়েছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সব এক্সপেরিমেন্টই বলছি যেগুলো করানো হয়েছে বিভিন্ন ক্লাসে। শুরুতে বাতাসের জায়গা দখল। বাতাস যে জায়গা দখল করতে পারে সেটির প্রমাণ। এর জন্য বড় একটি বিকার নিতে হবে, ছোট একটি বিকার নিতে হবে। বড় বিকার ভর্তি পানি দিতে হবে এবং ছোট বিকারে একটা কাগজ ভাঁজ করে দিতে হবে। এমনভাবে দিতে হবে কাগজটি যাতে ছোটো বিকারটি উল্টো করলেও কাগজটি যেন নিচে না পড়ে যায়। এখন ছোট বিকারটি বড় বিকারটির উপরে পানি ভর্তি বিকারে উল্টো করে দিতে হবে এবং তারপর তুমি ছোট বিকারটি পানি থেকে তুলে দেখবে ভিতরে একটুও পানি ঢোকেনি, কাগজটি একদম শুকনো রয়েছে। এর কারণটি হলো বাতাস। ছোট বিকারে কী ছিল? বাতাস ছিল। বাতাস সেই জায়গাটি দখল করেছিল এবং এর কারণেই পানি ভিতরে ঢুকতে পারেনি। কারণ বাতাস অলরেডি জায়গাটি দখল করে রয়েছে, এই কারণে পানি ভিতরে ঢুকতে পারেনি। এটি হচ্ছে বাতাসের জায়গা দখল। এখন রকেট সায়েন্স। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া থাকবে। তো এর জন্য আমরা একটি বেলুনের সাহায্য করেছিলাম, একটি সুতা বেলুন এবং স্যালাইন পাইপের একটি কাটা অংশের সাহায্যে। তো যখন আমরা বেলুনটি ছেড়ে দিয়েছিলাম তখন বাতাসটি যেদিকে বের হয়েছিল বেলুনটি তার বিপরীত দিকে গতিশীল ছিল, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। ক্রিয়া যেদিকে হচ্ছে প্রতিক্রিয়া তার বিপরীত দিকে হবে। এটি রকেট সায়েন্স। এখন লিটমাস টেস্ট। লিটমাস পেপার তৈরি করা হয় লাইকেন নামক শৈবাল থেকে। লাইকেন নামক শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে লাইকেন নামক শৈবাল তার রূপ চেঞ্জ করতে পারে। লাইকেন নামক শৈবাল যদি অ্যাসিডিক পরিবেশে থাকে এটি দেখতে লাল রঙের হবে এবং যদি ক্ষারীয় পরিবেশে থাকে এটি দেখতে নীল রঙের হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় যেটি লাল লিটমাস সেটির ভিতরে কী রয়েছে, উত্তরটি হবে অ্যাসিড। যেটি নীল লিটমাস তার ভিতরে রয়েছে ক্ষার। এখন লাল লিটমাসের ভিতরে যেহেতু অ্যাসিড রয়েছে আমরা এখন ডুবাবো কোথায়? এখন ডুবাবো ক্ষারের ভিতরে। যখন আমরা ক্ষারের ভিতরে ডুবাবো যতটুকু ডুবাবো ততটুকু নীল হয়ে যাবে। এখন যেটা নীল লিটমাস রয়েছে সেটি আমরা ডুবাবো অ্যাসিডের ভিতরে। যতটুকু ডুবাবো আমরা ততটুকু লাল হয়ে যাবে। তো এটি হচ্ছে লিটমাস টেস্ট। লিটমাস টেস্টের মাধ্যমে আমরা অ্যাসিড ক্ষার শনাক্ত করতে পারি। লাল লিটমাস ডুবাতে হবে ক্ষারের ভিতরে এবং ক্ষারের ভিতরে ডুবানোর ফলে যতটুকু ক্ষারের ভিতরে ডুবানো হবে ততটুকু নীল হয়ে যাবে এবং নীল লিটমাস ডুবাতে হবে অ্যাসিডের ভিতরে। যতটুকু অ্যাসিডের ভিতরে ডুবানো হবে ততটুকু লাল হয়ে যাবে। এতটুকুই তোমাকে জানতে হবে। এখন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের ব্যাখ্যা। এর জন্য কি করতে হবে? এর জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম ওয়ান টাইম গ্লাসে সুতা দিয়ে ভিতরে পানি রেখে আমরা ঘুরিয়েছিলাম, পানিটি পড়ে যায়নি, কারণ এটি বৃত্তাকার পথে ঘুরছে। কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হতে হবে। পানি আর ওয়ান টাইম গ্লাসের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান। এজন্য এটি হাতের দিকেও আসতে পারছে না, মানে আমার কেন্দ্র তো হাতের দিকেও আসতে পারছে না এবং কক্ষপথ থেকে বাইরেও যেতে পারছে না। বৃত্তাকার পথে এটি ঘুরছে। তো বৃত্তাকার পথে ঘোরার শর্তটাই হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হতে হবে। যদি কেন্দ্রমুখী বল সমান হয় তাহলে পানির সহ গ্লাসটি হাতে চলে আসবে, আর কেন্দ্রমুখী বল যদি বেশি হয় তাহলে পানির সহ গ্লাসটি হাতে চলে আসবে এবং কেন্দ্রবিমুখী বল যদি বেশি হয় তাহলে গ্লাসটি কক্ষপথ থেকে পানিসহ বাইরে চলে যাবে। তাহলে এই কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল দুইটাই সমান ছিল, এই জন্য পানিসহ ওয়ান টাইম গ্লাসটি ঘুরছিল। এখন নিউটনের তৃতীয় সূত্রের উপর আরেকটি এক্সপেরিমেন্ট করেছিলাম আলু, ছুরি এবং কাগজ নিয়ে। এখানে কাগজটি কাটে না। কাগজটি না কাটার কারণ হলো যখন আমরা ফোর্স দিব আলুতে, আলু উল্টো দিকে একটা ফোর্স দিবে কাগজকে। কাগজটি সাম্য অবস্থায় থাকতেছে, কোনো ইমব্যালেন্স হচ্ছে না এই জায়গাতে, ফোর্সের কোনো ইমব্যালেন্স হচ্ছে না, এই কারণে কাগজটি কাটছে না। আমরা যে বল কাগজকে দিচ্ছি আলু উল্টা দিকে কাগজকে সেই বলে দিচ্ছে, এই কারণে কাগজটি কাটছে না কিন্তু আলুটি কেটে যাচ্ছে। এখন
আমাদের জানতে হবে শব্দের স্থানান্তর। শব্দ মানেই আসলে কম্পন, শব্দ মানেই হচ্ছে কম্পন, ভাইব্রেট হচ্ছে শব্দ, সাউন্ড। এখন শব্দ স্থানান্তর হয় কোনো মাধ্যমের উপরে ভর করে, কোনো মাধ্যম ছাড়া শব্দ যেতে পারবে না। তাহলে যদি বলা হয় যেখানে কোনো মাধ্যম থাকবে না, যেমন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? উত্তরটি হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের বেগ 0, কারণ শূন্য মাধ্যমে তো কোনো মাধ্যম নেই, শব্দ কিভাবে যাবে? এখন শব্দ আর আলোর ভিতরে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যে শব্দ যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আলো যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নেই। শূন্য মাধ্যমে আলো যেতে পারে, কারণ আলোর নিজস্ব কণা রয়েছে, আলোর নিজস্ব কণার নাম ফোটন। এজন্য যেহেতু আলোর নিজস্ব কণা রয়েছে, শূন্য মাধ্যমে আলো সবচেয়ে বেশি স্পিডে যায়, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কিন্তু শব্দের যেহেতু কোনো কণা নেই, এই জন্য শব্দ শূন্য মাধ্যমে যেতে পারবে না। আর একটা বিষয়, মাধ্যম যত ঘন হবে শব্দের বেগ তত বেশি হবে, কিন্তু আলোর বেগ তত কমে যাবে। বিষয়টি মনে রাখতে হবে, মাধ্যম যত ঘন হবে শব্দের বেগ তত বেশি হবে, কিন্তু আলোর বেগ তত কম হবে। মাধ্যম যত হালকা হবে আলোর বেগ তত বাড়বে, শব্দের বেগ তত কমে যাবে। আর শব্দটা স্থানান্তর হবে, আমরা কি দেখেছিলাম, ওয়ান টাইম গ্লাসে যখন সাউন্ড করা হয়, ওয়ান টাইম গ্লাসটি কাঁপতে থাকে, ওয়ান টাইম গ্লাস কাঁপার ফলে যে সুতা আমরা দিয়েছিলাম সেই সুতাটিও কাঁপতে থাকে। এই কম্পনটা ধীরে ধীরে সুতা বেয়ে পরের ওয়ান টাইম গ্লাসে যায় এবং সেই গ্লাসকেও কম্পন করে এবং পরের গ্লাসে সাউন্ড শোনা যায়। এখন ভরকেন্দ্রটা কি? ভরকেন্দ্রটা হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে বস্তুর সবচেয়ে বেশি ভর থাকবে সেটি হচ্ছে ভরকেন্দ্র। তো সেটি হচ্ছে ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র বরাবরই পৃথিবী সেই বস্তুটিকে টানবে, আর ভরকেন্দ্র বরাবরই বস্তুটি স্টেবল বা সাম্যাবস্থায় থাকবে। এখন আমরা একটা বোতলের সাহায্যে এটি দেখিয়েছিলাম ভরকেন্দ্রের এই ব্যাখ্যাটি। একটা বোতলের ভরকেন্দ্র শুরুতে থাকে নিচে, যখন একটা সুতা ঝুলিয়ে দেওয়া হয় হাতের উপরে যদি রাখা হয় সুতাসহ, ভরকেন্দ্র তখন হাতে চলে আসবে, এবং হাতের যে অংশে ভরকেন্দ্র চলে আসলো, সুতার যে অংশে, ও অংশটাকে আমরা 3টা কাঠির সাহায্যে স্টেবল করছিলাম, আর বস্তুটিও তখন স্টেবল হয়েছিল, কারণ ভরকেন্দ্র বরাবরই পৃথিবী কোনো একটা বস্তুকে টানবে। তো ভরকেন্দ্রের প্রোগ্রাম করা এখন অনেক আধুনিক মোটরসাইকেল রয়েছে যেগুলো পড়ে যায় না, কারণ এগুলোতে ভরকেন্দ্রের প্রোগ্রাম করা থাকে। ভরকেন্দ্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গাড়িগুলো স্টেবল থাকে। এবং সর্বশেষ যেটা জানতে হবে, আগুন জ্বলার শর্ত ও চাপের প্রভাব। আমরা একটি প্লেট নিয়েছিলাম, সেখানে পানি দিয়েছিলাম এবং তারপরে একটি মোমবাতি দিয়েছিলাম এবং উল্টা করে একটি গ্লাস দিয়েছিলাম। তো শুরুতে মোমবাতি জ্বলছিল, কারণ আগুন জ্বলার 3টি শর্ত এই জায়গাতে উপস্থিত রয়েছে। যখন উল্টা করে গ্লাস দেওয়া হলো, তখন এটি অল্প অল্প করে জ্বলতে নিভে গেল, কারণ ভিতরে যে যতটুকু অক্সিজেন ছিল ততটুকু অক্সিজেনের কারণে এটি একটু জ্বলছিল। অক্সিজেন শেষ হওয়ার সাথে সাথে এটি নিভে যায়, এবং নিভে যাওয়ার পরে অক্সিজেনের একটি শূন্যতা তৈরি হয়, এবং বাইরের বাতাস ওই শূন্যতাটা পূরণ করতে চায়, কিন্তু পানি তো রয়েছে, বাতাস যেতে পারে না, এবং পানিকে চাপ দেয়, পানি তখন গ্লাসের ভিতর দিয়ে, গ্লাসের নিচ দিয়ে গ্লাসের উপরে উঠে যায়। তো এটি আগুন জ্বলার শর্ত এবং চাপের প্রভাব। তো এই কয়টাই তোমাদের ব্যাখ্যায় জানতে হবে তোমাদের। ইনশাল্লাহ এর ভিতরে তোমাদের 50 নাম্বার থাকবে। আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।